ছাদের কোনো জায়গায় এক ফোঁটা জায়গা নেই। তো এটাকে কোথায় মেলি মাথাটাই খারাপ হচ্ছে, কারণ এতটা নিচ থেকে উপরে নিয়ে আসলাম। এখন যদি আবার ঘুরিয়ে ঘরে নিয়ে যেতে হয় তাহলে বোঝো। বাড়িতে থাকতো তোমরা দেখতে, আমাদের বাড়ির পেছনে একটা বাঁশ টাঙিয়েছিলাম, সেখানে লেপ কম্বল কাঁথা যাই আমরা মানে শীতের দিনে ব্যবহার করতাম সব কিন্তু পেছনে একবার হলেও রোদ্রে দিতাম বা দুদিন পরে হলেও রোদ্রে দিতাম। তো এখানেও সেই কারণে নিয়ে আসলাম, কারণ ভালোই ঠান্ডা পড়ে গেছে কলকাতায়। তাহলে আমাদের কোচবিহারে কি পরিমাণে ঠান্ডা পড়েছে একবার এখান থেকেই কল্পনা করে নিচ্ছি। আর এই ঠান্ডার দিনে যত সর্দি দুনিয়ার জ্বর টর সবারই হয়, আমারও তো জ্বর হয়ে গেল। দুদিন আগে পর্যন্ত এটা কিন্তু গায়ে দিতে হয়নি, কিন্তু এখন মানে এটা না গায়ে দিলে হয়ই না, রাতে এত ঠান্ডা লাগে। তো চলো এখানেই মেলে দিচ্ছি। তো চাদরগুলো আরও 1 ঘন্টা আগে মেলা হয়েছে, মা মেলে দিয়ে গেছে। তো এগুলো শুকিয়ে গেছে, ওই জন্য এগুলোকে একটু এরম করে রেখে তারপরে যেটাকে মেলে দিলাম। এটাকে অনেকদিন যাবতীয় ভাবছিলাম রোদে দিতে হবে, কারণ ঠান্ডার দিনে না দেখবে কাঁথা কম্বল মানে তুমি যেটাই মানে ঠান্ডার দিনে যাই গায়ে দাও না কেন, লেপ সবকিছু দেখবে সকালবেলা একটু রোদ লাগিয়ে নেবে, রাতে গায়ে দিতে বেশ আরাম লাগবে। কি পরিমাণে যে হাওয়া লাগছে ছাদে আজকে, অনেক পরিমাণে হাওয়া। তবে রোদটাও কিন্তু বেশ ভালো লাগছে, মানে সকালবেলার এই রোদটা যদি কারো পিঠে পড়লো আর সে যদি রোদ পোয়াতে ভালো পায় তাহলে তার কোনো কিছুতে উঠতে মন চাইবে না। তো আমারও সেই ঘটনা হয়েছে, আমি এসেছিলাম এটাকে মেলতে, কিন্তু এটা মেলার পর মনে হচ্ছে যেন এখানেই বসে থাকি, মানে রোদটা এত ভালো লাগছে। আর ঠান্ডা বেশ ভালো পড়েছে কলকাতায়। কালকে রাতে এবং পরশুদিন রাতেও এটা গায়ে দিয়ে ঘুমিয়েছি, তার আগে গায়ে দিলে গরম লাগতো। দেখো কি হাওয়া, ফুল গাছগুলো নড়ছে, তো গরম লাগতো, কিন্তু এখন ওটা গা দিলে পরে বেশ ভালো লাগে, মানে বোঝাই যাচ্ছে যে কি পরিমাণে ঠান্ডা পড়েছে। আর স্কিন টিন কিরকম একটা যেন কুচকে যাচ্ছে, মানে এই যে ঠান্ডা তো এমনিতে পড়েছে, আর ঠান্ডা পড়া মানেই আমার স্কিনের এরকম হবেই। তো এই একই ব্যাপার। তো আর রোদ ছেড়ে না ঘরে যেতে একদম ইচ্ছে করছে না, মনে হচ্ছে এখানেই বসে থাকি। আরেকটা রোদ ভীষণ ভালো লাগে দুপুরে খাওয়া দাওয়ার পর, সকালে রোদটা ভালো লাগে, আবার দুপুরে খেয়ে দিয়ে দেখবে একটা কেমন ঠান্ডা লাগে, তখন মনে হয় যে রোদে বসে থাকি। আই গুটুন আসো আসো। গুটুনটাকে নিয়ে তো আমার ছাদে আসতেই হয় জানোই, আর কদিন ধরেই ভাবছিলাম এটাকে ছাদে মেলে দেবো, আজকে মেলেই দিলাম। একটু বসি, রোদটা তাপাই, তারপরে যাবো নিচে। দাঁড়া, পাগলামি। হ্যাঁ এটা কি, ওখানে কি আছে ওখানটায় দেখেছো তুমি? ছাদ থেকে চলে আসলাম ঘরে। এবার হচ্ছে সবাই মিলে চা বিস্কুট খেয়ে নিয়েছি, খেয়ে বিস্কুটের কৌটা বিস্কুটের প্যাকেট সব এই ঘরে নিয়ে আসলাম। আর সকালের কি খাবার হবে সেটা ভাবছিলাম, তো হঠাৎ মনে হলো হ্যাঁ আটা তো আছে, তাহলে আজকে রুটি আর সবজি খাওয়া যাক সকালবেলা। তো কালকের আবার সবজি রয়েছিল অল্প একটা বাটিতে, আর কাকিমা দিয়েছিল কালকে দু রকমের তরকারি। তো একটা তরকারি অল্প যেটা আছে সেটা পরে খাওয়া যাবে ভাত দিয়ে, আর এখন একটা যেটা মানে পুঁই মিটলির সবজি, তো তাই ভাবলাম পুঁই মিটলির সবজি দিয়ে তরকারি দিয়ে বলছি রুটি দিয়ে খাওয়া যাক। তো এই যে দেখো আটা বের করে নিচ্ছে, আটার কৌটাটা ভালো করে দেখলাম, আটার কৌটার নিচের দিকে 1 বিন্দু পরিমাণে একটা ফুটো, মানে এটা কোনো ইঁদুরের ফোঁটা না, হয়তো গরমের কিছু একটা ফুরুঙ্গি পড়লে মানে এরকম হয় না, ওরকম একটা হয়েছে, একদম সুইয়ের ফোঁটার মতো। তো ওখান দিয়ে একটু আটা মানে বেরিয়ে গেল, তাই আমি ভাবলাম কোথার থেকে বেরোলো, তারপরে দেখে ওখানে একটু ফোঁটা। তো যাই হোক দেখো, খাওয়ার জল দিয়ে আমি আটা মাখি, কারণ ওই ইয়ার জল দিয়ে বেসিনের বলছি ট্যাঙ্কির জল দিয়ে শুধু রান্নাই করা হয়, তারপরেও একদম ভালো করে দেখে নিই, কারণ অনেক সময় নোংরা টোংরা বের হয়। বেশিরভাগ মানুষ কিন্তু সকালবেলা রুটি সবজিটা খায়, আমাদের ঘরেও এক সময় প্রচুর রুটি করেছি সকালবেলা, যদিও সবার ইয়েতেই আমিও মানে সবারই এর জন্য করতাম যে সবাই খায়, শুধু আমার নিজের কথা চিন্তা করে যে করব না সেটা কোনোদিনও করিনি। কিন্তু এখন মানে এখানে 3টা মানুষ, তো ওদেরকেও বলি, ওরা তো জানে ভালো রকম, মানে কল্লোল তো ভালো রকমই জানে যে রুটি আমার একদমই সহ্য হয় না।
তো ওই বলে যে রুটি থাক করতে হবে না, মানে ব্রেড খেলে কিচ্ছু হয় না, কিন্তু এদিকে রুটি আবার সহ্য হয় না। সে আমি যেভাবেই খাই না কেন, সবজি দিয়ে খাই বা অন্য কিছু দিয়ে খাই, মানে আমার গ্যাস হবেই, সে খাওয়ার 1 ঘন্টা হোক বা 2 ঘন্টা পরে হোক, গ্যাস হয়েই যায়। বুঝতে পারি না কেন রুটিটা একমাত্র আমার হজম হয় না। তো যাই হোক, মাঝে মাঝে তো খাওয়া দরকার, সব কিছুই খাওয়া দরকার। আর অনেক দিন আগে যেহেতু খেতাম, তো এখনও আবার মানে চেষ্টা করে দেখি যদি ঠিকঠাক হয়ে যায় সব কিছু। অনেকেই বলেছে যে মানে কমেন্টেও এর আগেও বলেছো যে রুটি গরম করার পর, মানে রুটি সেকার পর গরম জলে একটু ধুয়ে তুলে ফেলতে, তাহলে নাকি গ্যাস হবে না। তাহলে আরেকদিন আমি ওইভাবে ট্রাই করে দেখব, যদি তাহলে গ্যাসটা না হয় তাহলে রুটি করলে করা যাবে। আর নয়তো ভাই রেগুলার কে ওই ব্রেড খায়, আমারও খেতে ইচ্ছে করে না, কিন্তু ওই যে মানে আর কি খাওয়া যায়। তবে এখন নিত্য নতুন একটু রাখবো, ইচ্ছে রয়েছে যে নিত্য নতুন ব্রেকফাস্ট করা, তো এই আর কি। তো চলো রুটি সেকে নিচ্ছি, দিয়ে তারপরে সবজি দিয়ে খাওয়া হবে। আর সবজিটাও গরম করতে হবে, ফ্রিজ থেকে নামিয়ে রাখলাম তখন দেখলে। তো এটা হচ্ছে কালকে যে আমি সবজিটা রান্না করেছিলাম সেটা, তো গরম করে নিয়ে দুজনকেই দিয়ে দিলাম, মাকে আর কল্লোলকে। আমি নিব পুঁইমিটুলির তরকারি, কারণ ওটার মধ্যে মাছ দেওয়া আছে, মানে চিংড়ি মাছ, তারপরে চিংড়ি মাছ, আরেকটা যেন কী ছিল, ও একটা কোনো মাছের ডিম ছিল, তো এই আর কি। তো এটা তো মা খাবে না, তো ওই জন্য আমি পুঁইমিটুলির তরকারিটা নিয়ে নিচ্ছি রুটির সাথে। আর মাকেও দিলাম, মাকে সবজিটা বেশি পরিমাণে দিলাম, আর কল্লোলকে অল্প একটু দিব, তার সাথে পুঁইমিটুলির তরকারি দিব। তো এই দিয়ে আজকে সকালের খাওয়াটা হয়ে যাবে। আর দুপুরবেলা কি চিন্তা করছি, কি রান্না করব বুঝতে পারছি না। তবে আমি রুটি করে আর দেরি করব না, আমি স্নান করতে যাব, স্নান করে এসে পুজোটা দিতে হবে। শীতের বেলা দেখতে দেখতে মানে দৌড়ায়, শীতের বেলার সাথে একদমই পারা যায় না, মানে সকাল হতেই দুপুর হয়ে যায়, দুপুর হতেই সন্ধ্যা হয়ে যায়, মানে বিকেলটা মনে স্কিপ হয়ে গেল। দুইটা বাটিতে একটা সবজি আর একটা হচ্ছে ওই মাছের। তো দেখো এটা হচ্ছে একটা মাছের সবজি, যেটা কাকিমা কালকে দিয়েছিল, পুঁইমিটুলি, পুঁইমিটুলি দিয়ে মাছের তরকারি। তো এটা তো মা খাবে না, তো ওই জন্য আমি এটা নিলাম। আমার রুটিটা একটু বেশি পুরু পুরু হয়েছে, মানে পুরা পুরা। আর ওকে একটু দিলাম, আর ওকে একটু সবজি অল্প একটু দিয়েছি, এই আর কি। আর এই হচ্ছে মায়ের দুটো রুটি, আর এই যে সবজি। মা তো খাবে না মাছের ওই তরকারিটা। বড়ির তরকারি ভালোই হবে বড়ির তরকারি, কিন্তু আমিও গেছে স্নান করতে, এসে পুজো দেবে। তো দেখলে ওদিকে মা রান্না করছিল, আমি গেছিলাম স্নান করতে। তো স্নান করে এসে পুজোতে বসলাম। আর কালকে আসার সময় কমলা নিয়ে এসেছিলাম, বাইরে যে গেছিলাম ঠাকুরের ড্রেস ট্রেস কিনলাম, তো কমলা নিয়ে এসেছিলাম আজকে, মানে গপুকে দিব, সবাইকে দিব, তো ওই জন্য কমলা দিয়ে দিচ্ছি। আর তার সাথে খেজুরের প্যাকেট একটা আনতে হবে, সেটা আজকে আনবো। হচ্ছে গপুর নতুন সোয়েটার, যেটা আমি কালকে নিয়ে এসেছিলাম, তোমাদের বলেছিলাম যে কালকে দেখাবো। আর আজকে কিন্তু দেখো গপুর ড্রেস পরিয়ে তারপরে কিন্তু সোয়েটার পরিয়ে দিয়েছি, যেটা আমি বরাবরই ভুল করতাম। তো এটা সংশোধন করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ, একজন দিদি কালকে কমেন্টে বলেছিল। তো এই দেখো আমার পুজো হয়ে গেছে। গুডু নেস্টে দৌড়ে দেখার জন্য, হ্যাঁ কি হয়েছে দেখে আসি তো। গপু দাদার নতুন ড্রেসটা, ওই জন্য আসলো, গপু দাদার নতুন ড্রেস দেখতে এসছে। না গুট্টু, কি দৌড়ে কেন এসছো সেটা বলো। তুমি তো ওই ঘরে ছিলে, তুমি তো ওই ঘরে ছিলে। নতুন ড্রেস যখনই বললাম নতুন ড্রেস গপুর, তখনই দৌড়ে আসলে। পুজো তো শেষ আমার, এখন জব করতে বসবো। আর মা আজকে রান্না করছে, আজকে রান্না করে দুপুরের দায়িত্ব মার, সকালেরটা আমার ছিল, দুপুরেরটা মার, ভাগাভাগি করে নিয়েছি আজকে। তো রান্না করছে হচ্ছে বড়ির তরকারি, আলু আর বেগুন দিয়ে, নাকি হয়ে গেছে? কি দিয়ে করেছো? আলু বেগুন আর ধনিয়া পাতা। আর হচ্ছে মাছের ঝোল করছে, মাছের ঝোল, আলু ফুলকপি বেগুন এগুলো দিয়ে মাছের ঝোল। এটা আমি তখন বলেছিলাম, কিন্তু বড়ির তরকারিটা কি দিয়ে রান্না করবে আমার মাথায়, আর আমি বলেছিলাম যে আলু আর বেগুন দিয়ে কি ভালো লাগবে, তারপরে মা বলছিল যে ঠিক আছে আমি করছি ব্যবস্থা, মানে এরকম করলো। আর হচ্ছে কি যেন একটা
কালকে যে লোটে মাছের তরকারি বানিয়েছিলাম সেটা অল্প রয়ে গেছে। এই প্রত্যেক দিনই একদিন তরকারি রান্না করলে নিশ্চয়ই একদিনে কারোরই আমার মনে হয় শেষ হয় না। এই রাতে যদি রান্না করা আর দুপুরে যদি রান্না করার পর মানে তুমি একাই খাবে ধরো, আর কেউ খেলো না, সেই ক্ষেত্রে কিন্তু তরকারিটা শেষ হতে চায় না, বা ডাল রান্না করলেও শেষ হতে চায় না। আমি ডালটা একটু অ্যাভয়েডই করি। আমি ডাল মানে রান্না হলেও ঘরে মা খায়, কল্লোল খায়, আমি খাই না বললেই চলে একদমই। আর হচ্ছে যেহেতু থাইরয়েড আছে, ফুলকপি বাঁধাকপিও খাওয়া উচিত না, কিন্তু কি করবো, সবজি তো এগুলোই। আর লোটে মাছটা কালকে কল্লোল অতটা খায়নি, একদম অল্প খেয়েছে, দিয়ে বলছে আমি আর খাবো না। মানে এত নরম মাছ, ওই জন্য হয়তো ওর ভালো লাগেনি। আর প্রথমবার যে কোনো কিছু টেস্ট করতে নিলে মনে সবার একটু এরকম হয়, মানে একটা কিতকিতে টাইপের, যে প্রথমবার খাচ্ছি এই। তো আমি জব করে তারপরে ছাদে যাব কাপড় মেলতে, কাপড় ধুয়ে স্নান করেছি। আর ওইদিকে যে প্রোডাক্টগুলো সব প্যাকিং করছে, এটা পোস্ট অফিসে যাবে। একসঙ্গে কয়টা নাইটি আছে এখানে? 6টা। একদম মানে যে নাইটিগুলো এই নাইটি কি বলে এটাকে, তাই নামটার অরিজিনালটা বলো, কটসোলের নাইটি। সেই কারণে যে এত উঁচু একটা নাইটি, তার মধ্যে এখানে করছে 6টা। তো বুঝতে পারছো কি পরিমাণে ডাম্বুস হচ্ছে। আর গুটুনের অবস্থা দেখো, হরেক মালের দোকান আছে না 30 টাকা করে, ওই দোকানদার এসছে এইদিকে, ওইদিকে গিয়ে দেখছে। চলো আমি জবটা করে নিই, পুজো তো শেষ আর রান্নাও শেষ আজকে, একদম বিন্দাস এখন। বুটুন কি খাবে? পোশাক খাবে তুমি? ও কি খাবে পোশাক? স্নান, পুজো, রান্না সবকিছুই মোটামুটি কমপ্লিট। এই জন্য আমি এখনই চলে আসলাম ছাদে, মানে কাপড় চোপড় মেলে দিয়ে একটু গুটুনকে নিয়ে বসবো। কারণ গুটুন তো জানোই প্রত্যেক দিনই একবার হলেও একটু বেশিক্ষণের জন্য ছাদে আসতে চায়। আর বিশেষ বড় কথা, এই কাপড়গুলো মেলতে আমাকে ছাদে আসতেই হতো। তো ওই জন্য কাপড়গুলো মেলে দিয়ে আমি এখানে একটু বসবো, তারপরে কল্লোল স্নান করে আসতে তারপরে নিচে যাব, ভাত খাবো। বলটা নিয়ে কি খেলছে? মিকি বলটা আনো, মিকি বল কোথায়? আনো আনো আনো, বলটা আনো। দেখো বল নিয়ে কি খেলা খেলছে, আনো বল কোথায়? ও ভার্গবের সাথে খেলছে। দাও আমাকে দাও, আমাকে দাও বলটা দাও। ইমা দাও। ও গুড। দেখো কামড় দিয়েছিল আস্তে করে। সেই খেলছে ছাদে এসে, দেখো নিয়ে কোথায় রেখেছে। ওখানে কে যাবে এখন? বলটা কোথায়? বলটা নিয়ে আসো। বল কোথায়? মিকি বল আনো, বলটা আনো। এই যে দেখো বড়ির তরকারি এখন হচ্ছে খাবো। তো রান্না বান্না তো হয়েছে একটু আগে, আর কল্লোল স্নান করে এক্ষুনি আসলো। তো এই যে সবাই মিলে খাবো। এই যে দেখো মাছের তরকারি, ধনেপাতা, তারপরে আলু, ফুলকপি, এগুলো দিয়ে মা রান্না করেছে তো আজকে। চলো খেয়ে নিই। শুভ সকাল। আজকে হচ্ছে পরের দিন। তো গতকালকে আর ভিডিওটা শেষ করতে পারিনি, কারণ শরীরটা একদিকে খারাপ লাগছিল। মানে লাইভ থেকে বেরোলাম, লাইভের আগে একটু শুয়েছিলাম, মানে এই 5-10 মিনিটের মতো। মনে হচ্ছিল না যে লাইভ করি। মানে এমনিতে তো সবসময় আমরা 8টা, 8:30 কি 9টার সময় লাইভে যাই, কিন্তু এখন শীতের দিন, আর সবচেয়ে বড় কথা প্রোডাক্ট একদমই অল্প ছিল। তো ওই জন্য ভাবলাম সন্ধ্যার সময় কথা লেগে আসছে, সন্ধ্যার সময় দেখিয়ে দিই, তাহলে পরেটা একদম বুকিংও নেওয়া যাবে, আর শীতের দিন তাড়াতাড়ি দেখতেও পারবে সবাই। তো ওই জন্য সন্ধ্যার সময় লাইভে গিয়ে চলে এসেছিলাম। আর ভেবেছিলাম যে ব্লগটা পরে শেষ করছি, তারপরে যে মানে কি বলবো, শরীরটা আমার এতটা খারাপ হয়ে গেছিল, আমি আর ব্লগটা মানে শেষ করতে পারিনি। আর মনেই হচ্ছিল দূর কালকে শেষ করবো, মানে শুয়ে পড়েছি, তারপরে মনে হচ্ছে যে ঠিক আছে কালকে শেষ করব। তো এরকম তো আমি সচরাচর করি না, বাসি ব্লগ দিতে যেন ভালো লাগে না। মানে বাসি বলতে যে দিনেরটা সেদিন
পুরোটাই করে পরের দিন তোমাদেরকে দিতে ভালো লাগে, কিন্তু এটাকে লাগিয়ে নিয়ে মানে আটকে নিয়ে পরের দিন আবার করব, যে সেটা আমার মানে ব্যক্তিগতভাবে আমার একটু কেমন যেন লাগে, মনে হয় যে এই তো একটা কিরকম হয়ে গেল। কিন্তু যাই হোক, আজকে যে এই যে শ্যুটটা করছি এটা আজকেই তোমরা এই ভিডিওটা দেখবে। এইটা একদিকে ভালো লাগে যে যেদিন যেটা করছি মানে সারা দিন যে ব্লগটা করছি সেই ব্লগটা যদি ওই দিনই তোমরা দেখতে পারতে তাহলে মনে আরো বেশি ভালো লাগতো। তো যাই হোক, এখন আজকের দিনের ব্লগ শুরু করব আমি একটু পরের থেকে। আর এখন যে তোমাদের সাথে কথাটা বলতে আসলাম সেটা তোমরা শুনেও খুশি হবে আর আমাদেরও ভালো লাগে। কিন্তু একটা কমেন্ট দেখে ভীষণই, যেটা সত্যি কথা, কালকে একটা কমেন্ট দেখে ভীষণই আমি একটু আপসেট হয়ে গেছিলাম, কিন্তু তারপরে আমি ভালো করে জেনে বুঝে তারপরে দেখলাম যে না, এটা আমার ক্ষেত্রে হয়তো নাও হতে পারে, না হওয়ার চান্সটাই সরি কি বলছি, হওয়ার চান্স কম, না হওয়ার চান্স বেশি। তো কথাটা হচ্ছে কি, যে একজন কমেন্ট করেছিল যে তার কোনো রিলেটিভ আমেরিকাতে থাকে, তো ওনার ক্যান্সার ছিল হয়তো, পরে ভালো হয়েছে, কিন্তু তারপরে দুটো IVF বাচ্চা হয়েছে, টুইন বেবি হওয়ার 1 বছর পর বাচ্চাটাকে রেখে ওর মা মারা যায়। তো মানে ক্যান্সার আবার রিটার্নে আসে, এবং ব্রেস্ট ক্যান্সার আর কি ওটা। তো তা আমি প্রথমে বলিনি যে কি ক্যান্সার, তা এটা শুনে তারপর আমাকে বলছিল মানে যে এরকম, তোমরাও দেখতে পারো কমিউনিটি পোস্টে আছে, কালকে যে কমিউনিটি পোস্টটা করেছি সেখানটায়, তো ওখানে আছে মানে উনি এরকম করে লিখেছে। তো আমি রিপ্লাই বলেছি যে ওনার কিসে ক্যান্সার ছিল, তারপরে রিপ্লাইটা সকালে উঠে দেখলাম যে বলছে ব্রেস্টে ক্যান্সার ছিল। তো তারপরে আমি বললাম যে এই জন্যই হয়তো ফিরে এসছে, কিন্তু আমারটা আসার চান্স কম, মানে ফিরে আসার চান্স কম। কারণ আমি যখন ডাক্তার দেখাই তখন আমার সার্জারি ডিপার্টমেন্টের ডাক্তারবাবুই বলেছে যে আমার ক্যান্সারটা মানে সব রোগেরই তো একটা ভালো মন্দ আছে, যে এটা মানে এই রোগটা হয়েছে কিন্তু এটা খুব খারাপ দিকে, মেজর মাইনর এরকম ব্যাপার থাকে না, বা কিছু ডাক্তারি ভাষায় আমি মানে বলতে পারবো না, কিন্তু খারাপ দিক এবং ভালো দিক নিশ্চয়ই আছে যে কোনো রোগের। তো আমারটা কিন্তু বলেছিল যে আমার ক্যান্সারটা ফিরে আসার চান্স নেই, কিন্তু কিছু কিছু এরকম আমার সাথে অনেকেই গেছিল ওখানে, যাদের কথা বলেছিল যে যেমন এই ট্রিটমেন্ট হলো কিন্তু এটা ফিরে আসার চান্স আছে, এরকম বলেছিল। যদিও ডাক্তারবাবু এরকম করে মানে বলে না, নাম নিয়ে বলেনি, কিন্তু একটু উদাহরণ দিল যে এরকম তোমার মতো আরেকজন এসছে, ওর কিন্তু ফিরে আসার চান্স আছে, এরকম আর কি বলেছিল। তো যাই হোক, এবার আমার তো আগে থেকে একটা ভয় তো কাজ করতোই প্রথম যে কি জানি আবার রিটার্ন আসে নাকি। তো 8 বছর হয়ে গেছে দেখতে দেখতে আমার ট্রিটমেন্টের, তো একদিন তো মৃত্যু ঠিকই আমাদের ধরা দেবে, কারণ জন্ম হলে মরতেই হবে, এটাই স্বাভাবিক। তবে সবকিছু বর্তমানে এখন যা মানে যা যা আমার অপূর্ণতা ছিল সবই পূর্ণতা পেয়েছি, হ্যাঁ। আর এক জীবনে সবকিছু পাওয়া সম্ভব না, এটাও সবাই বলে, কিন্তু আমি যা যা এই পর্যন্ত পেয়েছি না চাইতেই পাওয়ার বলে মানে অনেক কিছুই আমি পেয়েছি, এবং অনেক ভালো আছি ঠাকুরের কৃপায়। যে একটা অসুখ হয়েছিল তারপরেও এতটা সুস্থতা, সেটা ঠাকুরের কৃপা ছাড়া কখনো সম্ভব না। তো এইবার ভবিষ্যতে যদি এই ট্রিটমেন্ট করতে গিয়ে রিটার্ন চলে আসে, এটা নিয়ে কালকে খুব টেনশন করছিলাম। তারপরে যখন শুনলাম যে ওনার ব্রেস্টে ক্যান্সার ছিল, তো সেই দিক থেকে এখন একটু টেনশনটা কম লাগছে। আর আমি যে মানে যাকে ডাক্তার মানে কি বলবো, যে ডাক্তারবাবুকে দেখাচ্ছি এখন IVF এর জন্য, উনিও তো একজন বড় মাপের ডাক্তার। আর আমি তোকে চেন্নাই থেকে করেই আসলাম যে আমার ট্রিটমেন্টটা করা যাবে কিনা। ওরা তো বলেছে যে ট্রিটমেন্ট করা যাবে, আর উনিও বলেছে মানে IVF এর ডাক্তারবাবু বলেছে, সবটা শোনার পরে বলেছে যে হ্যাঁ ট্রিটমেন্ট সম্ভব। তো যাই হোক, নিশ্চয়ই এটা বুঝেই বলেছে। আর টেনশন ফ্রি থাকতেই চাই, এই ধরনের কমেন্ট দেখলে একটু বেশি টেনশন হয়, কারণ ট্রিটমেন্টের মাঝামাঝি অবস্থায় চলে এসেছি, ওই জন্য এখন এই কথাগুলো শুনলে ভীষণই টেনশন হয়, এই আর কি। তবে ওষুধগুলো খেয়ে, যেটা বলতে এসেছিলাম, ওষুধগুলো খেয়ে পজিটিভ দিক দেখা যাচ্ছে। শরীরের সাথে আমার যেমন প্রথমেও ডোজ কম দিয়েছিল এবং সেটা খুব তাড়াতাড়ি কাজ দিয়েছিল, হয়তো আগের মাসে আমি ওষুধ খেয়েছি, মানে মাসের প্রথম দিকে ওষুধ খেয়েছি, মাসের শেষের দিকেই আমার একদম সবকিছু মানে মেয়েদের যেটা আর কি প্রতি মাসে যেটা আর কি ব্যাপারটা, পিরিয়ডের কথা বলছি, তো সেটা IVF এর ক্ষেত্রে বা বাচ্চা নেওয়ার জন্য যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা আমার একদম ওষুধ খাওয়ার পরে কিন্তু মানে প্রথম থেকে শুরু করেছি ওষুধ, মাসের শেষের দিকে একদম বোঝা গেল যে না ওষুধগুলো খুব কাজে দিয়েছে, এবং আমি কিন্তু এটা ভিডিওতে বলেও ছিলাম। তো এইবারও তাই, ওষুধ খাওয়ার পর থেকে আমার উন্নতির দিকেই। তো আশা করি তোমরাও শুনে খুশি হবে, আমাদেরও ভালো লাগছিল। তাই কল্লোল বলছিল যে এই জিনিসটা সবাইকে বলো, কারণ সবাই অনেকে জানতে চায় না যে এখন কেমন মানে আছো বা কেমন চলছে ট্রিটমেন্ট কেমন, এই জন্য আর কি বলা।
তো যাই হোক, এবার সবটাই ঠাকুরের ইচ্ছা, ভগবান চাইলে সব সম্ভব। যতই কিছু আসুক তারপরেও ভগবান চাইলে পাথরেও ফুল ফোটাতে পারে, তাই না? তো এই আশাই থাকবো, আর তোমরা এইভাবেই আমাদের পাশে থেকো। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা সবটাই আমাদের দরকার। তো চলো, আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে। আর এখন আমি স্নান করতে যাব, ডাইরেক্ট ভাবছি স্নান করতে যাব, বা ও যদি চলে আসে, ও বাজার গেছে, দেখা যাক, এটা পরবর্তী ব্লগে তোমাদের বলবো। তো চলো, টাটা।